প্রতিটি দেশের নাগরিকদের জন্য চিকিৎসা সেবা পাওয়ার অধিকার একটি মৌলিক স্তম্ভ। কিন্তু বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার দিকে তাকিয়ে অনেকেই প্রশ্ন তোলে, সাধারণ মানুষের জীবনের কোনো মূল্যই নেই কর্তা ব্যক্তিদের কাছে। বেসরকারি হাসপাতালের চিকিৎসা যখন লাখ লাখ টাকার বাণিজ্য, তখন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র মানুষের শেষ আশ্রয় হয়ে ওঠে সরকারি হাসপাতাল। সাধারণ মানুষের এই নির্ভরতাকে শক্তিশালী করতে 2026-27 অর্থ বছরে স্বাস্থ্য খাতে প্রস্তাব করা হয়েছে ৬৯,৪০৯ কোটি টাকার বিশাল বাজেট, যা গত অর্থ বছরের ৩৫,৪৭৭ কোটি টাকার চেয়ে প্রায় দ্বিগুণ। তবে বাজেটের পাতায় এই বিশাল অঙ্কের রূপরেখা থাকলেও হাসপাতালের দরজায় এসে যেন ফুরিয়ে যায় বাজেটের কার্যকারিতা। আগামী 2026-27 অর্থ বছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য ৬৯,৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। এত বড় স্বাস্থ্য বাজেট আর কোনো সময় দেওয়া হয়নি। বিশেষজ্ঞদের মতে বরাদ্দের বড় অংশই চলে যায় কেনাকাটার হরিলুটে, যার দরুন তৃণমূল থেকে জেলা ও উপজেলা স্তরের হাসপাতালগুলোতে নেই পর্যাপ্ত বেড, ওষুধ কিংবা মুমূর্ষ রোগীর আইসিইউ ও লাইফ সাপোর্ট ব্যবস্থা। চলতি বছরে দেশজুড়ে সঠিক সময়ে টিকার অভাবে হামের প্রকোপ ছড়িয়ে পড়ে অকালে প্রাণ গেছে প্রায় ১,০০০ নিষ্পাপ শিশুর। অনেক অভিভাবক ও সাধারণ নাগরিক জানায়, তাদের শিশুরা নিয়মিত টিকা নেওয়া সত্ত্বেও পরবর্তীতে হামে আক্রান্ত হয়েছে। ফলে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে যে অতীতে সরবরাহকৃত টিকার মান, কোল্ড চেইন রক্ষা কিংবা স্বচ্ছতা নিয়ে কোনো ঘাটতি ছিল কিনা। 7 দিনের জ্বর, তারপরে ঠান্ডা, নাক দিয়ে পানি পড়া, কাশি, মুখে ঘা বের হয়েছিল, শরীরে র্যাশ বের হয়েছিল, পেটে সমস্যা হয়েছিল, পরে হসপিটালে অ্যাডমিট করছি। এরকম জানি আর না হয়, কোনো ভ্যাকসিন বা কোনো কিছু যদি আবিষ্কার বা তৈরি করা যায়, যাতে বাচ্চাদের আর এইসব রোগ যাতে না হয়। আমার মনে হয় যে এটা যদি হতো তাহলে আগে তো হামের বেশ কিছু মরা যাওয়া, তারপর যেগুলো আর কি আগে যেগুলো হয়েছে এরকম বিভ্রান্ত হয়নি। এখন যে মৃত্যু হার বাড়ছে এগুলো তো আগে হয়নি। অনেকে বলা বলি করছে অনেক আগেই যে আসলে হামের টিকা দেওয়া হয়নি। বিগত দিনগুলোতে যারা আওয়ামী লীগের সময় শুনেছি যে হয়তো টিকা দেওয়া হয়নি। এটা আসলে সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিমূলক কথা। রাজধানীর বিশেষায়িত হাসপাতালগুলোতেও পৌঁছাতে সাধারণ মানুষকে পাড়ি দিতে হচ্ছে চরম দুর্ভোগের পথ। আগারগাঁওয়ের 500 শয্যা বিশিষ্ট ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে প্রতিদিন সারা দেশ থেকে ভিড় করে মস্তিষ্ক, মেরুদণ্ড ও স্নায়ুতন্ত্রের হাজারো জটিল রোগী। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে হতাশা প্রকাশ করেছে অনেকেই। এই আজকে সকালের দিকে আইছি, এখন ভর্তি হইতে তো পারলাম না। এই ভর্তি হওয়ার জন্য আবার কয় মঙ্গলবারে নাকি বলে আমাকে ভর্তি করব। এই দিনই হইতে পারি না পারি এমন কোনো আল্লাহ জানে কি করে কইতে না। তবে হাসপাতালটিকে ১,০০০ শয্যায় উন্নীত করার কাজ সম্পন্ন হয়েছে দাবি করে পরিচালক চাপ কমার আশা ব্যক্ত করেন। 500-র সঙ্গে নতুন আরেকটি 500 বেড যুক্ত হলে যে আমরা ১,০০০ বেডের যে হসপিটাল আমরা এখানে রান করতে পারবো, তাতে আমাদের এই অতিরিক্ত যে লোড আমাদের এই হসপিটালের উপরে সেটা অনেকাংশেই কমে আসবে। অন্যদিকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভোরের আলো ফোটার আগেই টিকিট পাওয়ার লড়াই শুরু হয়। ভোরে গেট খোলার সাথে সাথে নারী পুরুষ প্রবীণ নির্বিশেষে টিকিট কাউন্টারের দিকে দৌড়াতে গিয়ে ধাক্কাধাক্কিতে আছড়ে পড়ার ঘটনাও ঘটছে। সরকারি বিশেষায়িত হাসপাতালে তুলনামূলক কম খরচে চোখের জটিল চিকিৎসার আকুলতা থেকেই রোগীরা এই চরম ঝুঁকি নিচ্ছে। লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও অনেকে চিকিৎসকের সাক্ষাৎ পাচ্ছেন না। টিকিট, পরীক্ষা নিরীক্ষা ও বিনামূল্যে সরকারি ওষুধ পাওয়ার ক্ষেত্রে তীব্র সমন্বয়হীনতার অভিযোগ তাদের। ওইটায় আইসা বাহিরে লাইন দিছি, বাহিরে লাইন দিয়ে তারপর আমরা ঢুকছি। ঢোকার পরে তারপরে এখানে আমরা এই 6টার থেকে এখানে দাঁড়ানো আছি।
এতগুলো লোক সিরিয়াল মেনটেন করতে হয়, সবাই দাঁড়াই আছি, এখন টিকিট দিবে, তারপরে ডাক্তার আবার কাউন্টারে যাব, তারপরে ডাক্তার দেখবে। 4টা সিরিয়াল দিছে, আমার আগে কেউ দিতে দিব না, পাবলিকই ধরে যে খারাপ জায়গায় আইলে এরাই সাইড করে রাখে। বৃহস্পতিবারে আসছি, 20 নম্বর রুমে দিছে, তারপরে বলছে কি যে 21 নম্বর রুমে যান, 21 নম্বরের থেকে দেখাইয়ে আবার 20 নম্বরে গেছি, পরে বলছে দোতলায় যান, দোতলায় 17তে আসছি, বলে যে ওই ইসে যান 19 নম্বরে যান, ওকে 19 নম্বরে যান, 19 নম্বরের থেকে বলছে 18তে যান, 18তে আসছি, বলে কি এন্ট্রি করতে কালকে সকাল 7টায় আসবেন। প্রতিষ্ঠানটি প্রতিদিন 1000 থেকে 1200 রোগীকে সেবা দেওয়ার জন্য গঠিত হলেও বর্তমানে বহির্বিভাগে দৈনিক 3500 থেকে 4000 রোগী আসছে। 3 থেকে 4 গুণ বেশি রোগীর অতিরিক্ত চাপ এবং প্রতিদিন গড়ে শতাধিক অস্ত্রোপচার সামলাতে হিমশিম খাচ্ছে বলে জানিয়েছে হাসপাতালের দায়িত্বরতরা। হাসপাতালটা যখন তৈরি করা হয়েছিল আমি শুনেছি যে এটা 1200 লোকের জন্য তৈরি করা ছিল। এখন আমাদের নিশ্চয়ই সার্ভিস ভালো বা আমাদের সুনাম আছে, যার কারণেই হয়তো বা এখন আমরা সেই 1200 জায়গায় 3.5 থেকে 4000 রোগীকে ডেইলি আমরা সার্ভিস দিই আউটডোরে, আর প্রতিদিন 100-র উপরে অপারেশন করি। এবং এখানে চোখের যতগুলি ডিপার্টমেন্ট থাকার কথা সবগুলি ডিপার্টমেন্টে আমার এখানে আলাদা আলাদা আছে। কাজে এত লোক যখন আসে তখন 1200 লোকের স্টাফ দিয়ে আমি 4000 লোককে সার্ভিস দিচ্ছি, 1200 লোকের স্টাফ দিয়ে 4000 লোকের সার্ভিস দিচ্ছি। কিছু ভোগান্তি হয়তো মানুষ ভাবতেই পারে। এদিকে মিরপুর 1 লালকুঠি বাজারের মাজার রোডে অবস্থিত মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান বাজার মূল্য বৃদ্ধির কারণে যখন প্রয়োজনীয় ওষুধ সাধারণ মানুষের জন্য বিলাসিতায় পরিণত হচ্ছে, তখন সরকারি হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে পড়ে আছে বস্তার পর বস্তা ওষুধ। গোপন তথ্যের উপর ভিত্তি করে মিরপুর 1 নম্বরের মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠানে অনুসন্ধানে নামে টিম বাংলা এডিশন। হাসপাতালে প্রবেশের পর আন্ডারগ্রাউন্ডে থাকা আনসার সদস্যরা গোপন কক্ষের কথা সরাসরি অস্বীকার করে একে কেবল ময়লা আবর্জনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। এটা ময়লা আবর্জনা, ময়লা আবর্জনাগুলো এগুলো কি বাদ এটি। তবে অনুসন্ধানী দল কক্ষটিতে প্রবেশ করতেই উন্মোচিত হয় অন্ধকার সত্য। মেঝেতে পড়ে থাকা শত শত বস্তা সরকারি ক্যালসিয়াম, ভিটামিন, প্যারাসিটামল ও মেট্রোনিডাজল, যা সাধারণ মানুষ না পেয়ে মেয়াদ হারিয়ে পরিণত হয়েছে বজ্রে। করিডোরে দায়িত্বপ্রাপ্তদের কাছে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে 501 নম্বর কক্ষে স্যারের সাথে কথা বলার পরামর্শ দেয়া হয়। এই ব্যাপারে আমি একদমই জানি না, যেটা জিনিস আমি জানি না সেই ব্যাপারে আপনাদের সাথে আমি কি কথা বলবো, আর আপনাদের কোনো কিছু বলার থাকলে সেটা আগামীকালকে সকালে এসে 501-এ কথা বলেন। স্টোর কিপারের সাথে যোগাযোগ করা হলে তিনি স্টোর পরিদর্শনে অস্বীকৃতি জানান এবং দাবি করেন কোনো স্টোরই তার সরাসরি দায়িত্বে নেই। কোনো স্টোরে আমার আন্ডারে না, সব হচ্ছে কর্তৃপক্ষ স্যারের পারমিশন ছাড়া কিছুই করা যাবে। তাহলে আপনি স্বীকার করতেছেন? এ নিয়ে হাসপাতালের পরিচালক ডক্টর ইকবাল কবিরের দাবি, এসব ওষুধ তার দায়িত্বকালীন সময়ের নয়। অতীতে এখানে 5 শয্যার যে আইসিইউ চালু ছিল, সেখানকার কনসালটেন্ট ও প্রফেসরদের ফেলে যাওয়া পিপিই ও ওষুধ নিবন্ধিত অবস্থায় রয়ে গেছে, যার মাত্র 30% ওষুধ পরবর্তীতে মেয়াদ হারায়। উত্তম খবর বলবো, ওনার নেতৃত্বে এখানে 5 বেডের একটা আইসিইউ আছে, ওয়ার্ড আছে। এই আইসিইউ ওয়ার্ডগুলো ভেন্টিলেটর সাপোর্ট সহ তারা চালাইতো। ওখান থেকে কনসালটেন্ট, প্রফেসর এখানে রিক্রুটার ছিল, তারা এগুলো চালাইতো। ওখান থেকে পিপি সহ সমস্ত ওষুধপত্রগুলো তারা নিয়ে আসতো এবং এগুলোর ম্যানেজ করতো তারা। তাদের রেজিস্টারে এগুলো রিপোর্ট থাকতো, তারা ডিসপার্স করতো, সব কিছু তারা করতো। তারা যে সময় চলে যায়, কিছু ওষুধ এক্সপায়ার্ড হচ্ছে সেটা ওখানে রাখছে তারা, আমাদের এটা বোঝাই দেওয়া হয় নাই। আমার সময়কালীন সময় কোনো এক্সপায়ার্ড ওষুধ নাই, আমরা এই ব্যাপারে পদক্ষেপ নিতেছি। অনিয়মের পাশাপাশি সরেজমিনে দেখা গেছে হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ। পরিচালক ঢাকা মেডিকেলের চেয়েও পরিষ্কার পরিবেশের দাবি করলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। পরিষ্কার পরিচ্ছন্নতা যথেষ্ট ভালো আমি মনে করি। আমি তো বিভিন্ন হসপিটালে যাই, ঢাকা মেডিকেল কলেজে যাই, দেখেন এর চেয়ে অনেক গুণ অপরিষ্কার। এছাড়া বিকল লিফট, রোগী ও স্বজনদের থাকার জায়গা না থাকায় রাতে হাসপাতাল থেকে বের করে দেয়া সহ নানা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। 308-এ গিয়েছি, ওনার নাম হচ্ছে ডক্টর সাইদা পারবেন। আমি জিজ্ঞেস করেছি যে আমার ওয়াইফরে আমি দেখাবো, আপনি তো ফ্রি আছেন তো এই বিষয়ে। হ্যাঁ, তো উনি বললো যে আপনি কেন আসছেন এখানে, আপনি বের হন এখান থেকে। তো আমার ওয়াইফরে নিয়ে আসছি। তো উনি বলতেছে যে
আপনার ধরে কিন্তু ডেলিভারি করে দেবো, এটা কোনো ধরনের ব্যবহার হইতে পারে না। 6 দিন ভর্তি ছিলাম, থেরাপি দিছে এই জায়গায় আমার বাচ্চা ভর্তি ছিল, আমার কোনো থাকার ব্যবস্থা নাই, আমি কই যা থাকবো। এই ওয়ার্ডে ছিলাম, এই ওর থেকে বাইর করে দিছে, বাইর করার পর উপরে গেছি, উপর থেকে আবার নামাই দিছে 12টার দিকে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। হাসপাতালের এই নৈরাজ্যের মাঝে সবচেয়ে বীভৎস ঘটনাটি ঘটেছে নাটোরে। গত 7 জুন রাতে নাটোর আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন 2 বছরের সন্তানের মাকে ওষুধ দেওয়ার কথা বলে কৌশলে লিফটে 6 তলার সিঁড়িঘরে নিয়ে যায় আউটসোর্সিং কর্মী অমিত এবং তাকে ধর্ষণ করেন। এই নারকীয় নির্যাতনের দৃশ্য গোপনে মোবাইলে ভিডিও করে সুইপার অনিল ও ওয়ার্ড বয় প্রাঙ্গণ। পরবর্তীতে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তারা ভুক্তভোগীকে কুপ্রস্তাব ও ব্ল্যাকমেইল করতে থাকে। ওই 2 চেংড়া গেছে, যায় ভিডিও করছে, ওইসব করার পরে ওই 2 চেংড়া আমাকে হচ্ছে যে মানে হুমকি দিচ্ছে যে ওর সাথে যদি আমি বাজে ব্যবহার না করি তাহলে পরে ওরা সবাক দেখাবে ওই ছবি। সেদিন রাতেই সিসিটিভি ফুটেজ দেখে আনসার সদস্যরা অভিযুক্ত 3 জনকে আটক করলেও অভিযোগ রয়েছে হাসপাতালের কর্মকর্তা মাহবুবুর রহমান ঘটনাটি ধামাচাপা দিতে রাতেই অপরাধীদের সসম্মানে ছেড়ে দেন। চিকিৎসার অবহেলা ও বর্বরতার এক নজির গড়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। তীব্র শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া নূরজাহান বেগমকে 1 ঘন্টা কোনো অক্সিজেন বা জরুরি আইভি লাইন না দিয়ে ফেলে রাখা হয়, যার ফলে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। চিকিৎসকদের অবহেলার প্রতিবাদ জানালে স্বজনদের সাথে ধস্তাধস্তি হয় এবং আটকে রাখা হয় এক ভুক্তভোগীর মায়ের মরদেহ। আসছি মাকে ছুটে দেখার জন্য লাশ নিতে, সে লাশ এ পর্যন্ত আমাদেরকে দেখতে দিচ্ছে না, আবার দিচ্ছেও না। একটা অক্সিজেন তারা দেয় নাই, এইটা বাড়ি থেকে আনতে বলছিল, হয়তোবা মারা যাওয়ার পর তার মাথা ঠিক ছিল না, হয়তোবা সে উশৃঙ্খলভাবে কিছু করছে। এই কারণে আমরা তার কাছে সর্বপ্রথম ক্ষমা দৃষ্টিতে তাদের কাছে এসে বলছি, ক্ষমা চাইছি। পরবর্তীতে চরম অপমানের শর্তে বড় ছেলেকে সবার সামনে কান ধরে উঠবস করিয়ে তবেই ফেরত দেওয়া হয় মায়ের মরদেহ। স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার হলেও প্রশাসনিক ব্যর্থতা, নীতি নির্ধারকদের উদাসীনতা আর কর্মকর্তাদের অমানবিকতায় তা আজ চরম বিপর্যস্ত। একটি অব্যবস্থাপনা বা অপরাধ কেবল একটি প্রতিষ্ঠানের ব্যর্থতা নয়, এটি পুরো রাষ্ট্রীয় ব্যবস্থার ওপর মানুষের আস্থাকে ধূলিসাৎ করে দেয়। মানুষের শেষ আশ্রয়ের এই হাসপাতালগুলো সরকারের বাজেট কাজে লাগিয়ে উন্নত সেবা নিশ্চিত করবে, এমনটাই প্রত্যাশা সবার। বাংলা এডিশন, ঢাকা।